হারিয়ে যাওয়া গুপ্তধন। গোপাল ছোট্ট একটা গ্রামে বাস করত। সে সেখানে তার বাবা মায়ের সাথে থাকত। সে পড়াশোনায় অনেক ভালো ছিল এবং তার নতুন নতুন জিনিস আবিষ্কার করতে অনেক ভালো লাগতো। সে মাঝে মাঝেই তার ঘরের পুরনো জিনিস দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে ফেলত। সে স্কুলের বিজ্ঞান প্রতিযোগিতায় সব সময় প্রথম পুরস্কার পেত। কিন্তু তার এই অভ্যাসের কারণে তার বাবা অনেক রাগ করত। আরে গোপাল বাবা, এসব আবিষ্কার করা বন্ধ করে দাও। তোমার এসব কাজের জন্য আমার কাছে অত টাকা নেই। এমনভাবে পড়াশোনা করো যাতে ভবিষ্যতে কোনো চাকরি পাও। কি বাবা, তুমি তো সবসময় রাগ করো। দেখে নিও, একদিন আমি এমন কিছু আবিষ্কার করব যা দেখে তুমি অনেক খুশি হবে আর অনেক টাকাও পাবো। অবশ্যই এমন হবে। আমার ছেলে কত পরিশ্রম করে, তুমি তো এমনিতেই রাগ করো। আজকাল বাচ্চারা অনেক বুদ্ধিমান, দেখে নিও ও যা বলছে একদিন করেই দেখাবে। একদিন গোপাল যখন তার স্কুল থেকে ফিরে আসছিল তখন সে দেখতে পায় গ্রামে পুকুরের পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। গোপাল কাছে গিয়ে সেখানে সরকারি লোক ও অনেক গাড়ি দেখতে পায় এবং তারা প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে এসেছে। তারা এখানে পুকুরের নিচে থাকা পুরনো দালানের ব্যাপারে খোঁজাখুঁজি করতে এসেছে। সবাই বলে সেটাতে নাকি অনেক গুপ্তধন লুকিয়ে আছে। গোপাল বাড়িতে গিয়ে তার মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। মা, এটা কি সত্যি যে আমাদের গ্রামে পুকুরের নিচে পুরনো দালানের গুপ্তধন লুকানো আছে? হ্যাঁ বাবা, আমিও বড়দের থেকে এমনটাই শুনেছি, কিন্তু কখনো দেখিনি। মা, তুমি দেখে নিও, এই গুপ্তধন একদিন আমিই খুঁজে বের করব। এই কথা শুনে তার বাবা হাসতে হাসতে বলে, যে কাজ এত বড় বড় অফিসার করতে পারলো না, সেই কাজ তুমিই করবে। আচ্ছা, চেষ্টা করে দেখো। গোপাল অনেক চেষ্টা করে গুপ্তধন খোঁজার অন্য কোনো উপায় বের করতে থাকে এবং একদিন সে এমন একটা মেশিন বানিয়ে ফেলে যেটা পানি এবং মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান দিতে পারে। সে তার মেশিন নিয়ে পুকুরের আশেপাশে খুঁজতে শুরু করে। তখনই এক স্থানে গিয়ে তার মেশিন শব্দ শুরু করে। তার মেশিনের শব্দ শুনে সে খুশি হয়ে বাড়িতে ফিরে আসে এবং সে সব কথা তার মাকে খুলে বলে। তার মা গোপালকে নিয়ে গ্রামের প্রধানের কাছে যায়। তাদের কথা শুনে গ্রামের প্রধান বলে, বাবা গোপাল, তোমার এই কথা সত্যি হলে তো আমাদের গ্রামের ভাগ্যই পাল্টে যাবে। গ্রামের সবাই মিলে পুকুরের নিচে খুঁড়তে শুরু করে এবং বেশ কিছু দূর খোদাই করার পর তারা দালানের খোঁজ পায়। গুপ্তধন আর দালান খুঁজে পাওয়ার পর গ্রামের প্রত্নতন্ত্র বিভাগের লোককে খবর দেয়া হয়। সরকার দালান থেকে পাওয়া গুপ্তধন নিয়ে নেয়, কিন্তু তারা গ্রামের উন্নয়নের জন্য অনেক টাকাও দেয় এবং এর সাথে গোপাল আর তার পরিবারকে অনেক পুরস্কার দেয়া হয়। পুরস্কার পাওয়ার পর গোপাল খুশি হয়ে তার বাবাকে বলে, দেখেছো বাবা, আমি আগেই বলেছিলাম যে টাকাও পাবো আর তোমাদের নামও উজ্জ্বল করব। হ্যাঁ বাবা, আজকে আমি অনেক খুশি। তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। এভাবেই পড়াশোনা করো আর জীবনে অনেক বড় হও। জাদুর সোনালী পুকুর। একটা গ্রামে চন্দন নামের এক লোক তার দুই সন্তান লাল ও লীলার সাথে থাকত। সে গ্রামে পুকুর এবং কূপ পরিষ্কার করার কাজ করত। সে তার কাজের জন্য অনেক বিখ্যাত ছিল, কিন্তু আস্তে আস্তে সে অহংকারী হয়ে উঠতে শুরু করে এবং সে লোভী হয়ে যায়। একদিন এক গ্রামে যখন তাকে পুকুর পরিষ্কার করার জন্য ডাকা হয় তখন সে গ্রামের প্রধানের সাথে ঝগড়া করতে শুরু করে। আরে দেখুন প্রধান মশাই, এই পুকুর তো অনেক নোংরা। এটা পরিষ্কার করতে 10,000 টাকা লাগবে, এর কমে হবে না। 10,000 টাকা তো অনেক বেশি হয়ে যায় ভাই। এর আগে তুমি তো 2,000 টাকাতেই কাজ করেছিলে। আরে প্রধান মশাই, কাজ করানোর হলে বলুন, নয়তো আমি চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, আর তো কোনো উপায় নেই, করাতে তো হবেই। কিন্তু সে এটা জানতো না যে সেই পুকুরে এক ডাইনি থাকে। তোমার এত সাহস যে তুমি আমার পুকুরে এসেছো? দাঁড়াও, তোমাকে এক্ষুনি উচিত শিক্ষা দিচ্ছি।
চন্দন যখনই সেটার মধ্যে নামে তখনই ডাইনি বিষাক্ত ধোঁয়া ছুঁড়ে মারে। এতে চন্দন অজ্ঞান হয়ে যায়। চন্দন প্রাণে তো বেঁচে যায়, কিন্তু সে আর কাজ করতে পারে না। তাকে অসুস্থ দেখে তার সন্তানরা চিন্তিত হয়ে পড়ে। ভাইয়া, বাবা তো অসুস্থ হয়ে পড়েছে, এখন আমরা কি করব? কোনো ব্যাপার না বোন, আমরাও বাবার মতো কাজ করব। আমরাও গিয়ে পুকুর পরিষ্কার করা শুরু করব। আচ্ছা ভাইয়া। পরদিন তারা চন্দুর সব জিনিসপত্র নিয়ে সেই গ্রামে পৌঁছায় এবং পুকুর পরিষ্কার করতে শুরু করে। বাচ্চাদের পুকুর পরিষ্কার করতে দেখে ডাইনি অবাক হয়ে যায়। আরে, এই বাচ্চারা এখানে কি করছে? আমি গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি যে এই ভাই বোন মিলে কি করছে। ডাইনি লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করে। তখনই গ্রামের প্রধান সেখানে এসে বাচ্চাদের বলে, আরে বাচ্চারা, তোমরা এখানে কি করছো? তোমার বাবা কাজ করতে আসলো না কেন? কি হয়েছে তার? না প্রধান মশাই, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য আমাদের কাছে আর কোনো টাকা নেই, তাই এখন থেকে আমরাই পুকুর পরিষ্কার করব। আচ্ছা মা, তোমরা যেটা ভালো মনে করো। প্রধান সেখান থেকে যাওয়ার পর দুই ভাই বোন আবার পুকুর পরিষ্কার করতে শুরু করে। তাদের দুজনকে কাজ করতে দেখে ডাইনির তাদের উপর দয়া হয় এবং সে তাদের সামনে চলে আসে। নিজেদের সামনে ডাইনি দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। কে কে আপনি? ভাইয়া, আমার ভয় লাগছে। আরে বাচ্চারা, আমি ডাইনি হতে পারি, কিন্তু তোমরা ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এই নাও, এই সোনা, এই গহনা, এই সব কিছু তোমাদের জন্য। এটা তোমাদের কাজে লাগবে। আমি এখন চলে যাচ্ছি। এটা বলতেই ডাইনি সেখান থেকে চলে যায়। তারা দুজন সব সোনা বাড়িতে নিয়ে যায় এবং তার বাবাকে সব খুলে বলে। তারা তার বাবার চিকিৎসা করায়। চন্দু সুস্থ হয়ে আবার কাজ করতে শুরু করে এবং তার দুই সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং আবার তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গরিব এবং ধনীর বাচ্চাদের খেলনা ঘর। চাঁদপুর গ্রামে মনোজ নামের এক কৃষক থাকতো। সেই গ্রামের পাশে তার ছোট্ট একটা বাড়িতে তার স্ত্রী কমলা এবং সন্তান মনু এবং সোনির সাথে থাকতো। সে অনেক পরিশ্রম করে জমি চাষ করে তার সংসার চালাতো। তার দুই সন্তান স্কুলে পড়তো এবং তাদের বাড়ির পাশে খেলা করত। তারা হাসি খুশি ভাবে জীবন কাটাচ্ছিল। তুমি এখনই চলে এসেছো? চলো খাবার খেয়ে নাও। বাচ্চারা, তোমরা চলে এসো, আজ সবাই একসাথে খাবার খাবো। আচ্ছা মা। কিন্তু তাদের খুশি তখনই চলে যায় যখন তাদের বাড়ির পাশে লক্ষণ নামের এক ধনী ব্যক্তি বাসা বানায়। লক্ষণ অনেক ধনী ছিল, কিন্তু সে সব টাকা অবৈধ কাজ করে উপার্জন করেছে। লক্ষণের পরিবারও সেখানে থাকতো। লীলা এবং চিন্টু অনেক দুষ্ট ছিল। একদিন যখন মনু আর সনি খেলা করছিল, তখন লীলা আর চিন্টু তাদের খ্যাপাতে শুরু করে। তোমরা এই ভাঙা ঘর দিয়ে কি খেলা করছো? আমাদের ঘর দেখেছো কত সুন্দর? তাতে তোমার কি? যাও, বিরক্ত করো না। তোমাদের এই ঘরটা বাতাস আসলে উড়ে যাবে। লীলা এবং চিন্টু একসাথে গিয়ে সনি আর মনুর ঘরটি ভেঙে দেয়। মনু এবং সনি মন খারাপ করে তাদের বাড়িতে ফিরে যায় এবং তার বাবা মাকে সব খুলে বলে। মা, দেখো না, প্রতিবেশীর বাচ্চারা আমাদের ঘর ভেঙে দিয়েছে। ওগো, শুনছো? আমাদের প্রতিবেশীর বাচ্চাগুলো অনেক দুষ্ট। তুমি কি কাল গিয়ে ওই ভাইয়ের সাথে একটু কথা বলে আসবে? নিজের বাচ্চাদের বিরক্ত হতে দেখে একদিন মনোজ লক্ষণের কাছে গিয়ে বলে, ভাই, আমি আপনাদের পাশের বাড়িতেই থাকি। আমার নাম মনোজ। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ওই কুঁড়ে ঘরে থাকো। হ্যাঁ বলো, কেন এসেছো? ভাই, ছোট এক কারণেই এখানে আসা। আসলে আপনার বাচ্চারা বরাবর আমার বাচ্চাদের বিরক্ত করছে, তাই যদি আপনি ওদের একটু বোঝাতেন। কি বললে? তুমি আমার বাচ্চাদের নামে অভিযোগ করছো? আরে কে আছিস? একে ধাক্কা দিয়ে বের করে দে তো।
লক্ষণের কাজের লোক মনোজকে সেখান থেকে বের করে দেয়। বাবাকে অপমানিত হতে দেখে মনু এবং সনি প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। একদিন লক্ষণের কাজের লোক বলে, স্যার, আমরা শুনেছি এখানে পুলিশ আসতে পারে। আমাদের কাছে যে মাদক আছে সেগুলো কি করব? আরে কি আর করবে, বাচ্চারা যে খেলনা ঘর বানিয়েছে সেখানে লুকিয়ে রাখো, পুলিশ তো বুঝতেই পারবে না। লক্ষণের লোকেরা তাদের মাদকগুলো বাচ্চাদের খেলনা ঘরে লুকিয়ে রাখে, কিন্তু মনু আর সনি তাদের এই কাজ দেখে ফেলে। মনু এবং সনি বাড়িতে গিয়ে কথাগুলো বলে দেয়। মনোজ পুলিশের কাছে ফোন দেয় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে লক্ষণের বাড়িতে তল্লাশি শুরু করে, কিন্তু লক্ষণের ঘরে তারা কিছুই পায় না। তখন ইন্সপেক্টর বাচ্চাদের খেলনার ঘরটা দেখতে পায়। বাচ্চাদের ঘরে তারা অনেকগুলো মাদকদ্রব্য খুঁজে পায়। পুলিশ লক্ষণ এবং তার পরিবারের লোকদের ধরে ফেলে এবং তাদের জেলে বন্দি করে দেয়। লীলা এবং চিন্টু অনেক কষ্ট পায় এবং তারা দুজন মনু আর সনির সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়। মনু আর সনি, আমাদের মাফ করে দিও। কোনো ব্যাপার না, এখানে মাপ চাওয়ার কি আছে? ভুল কাজ তো তোমার বাবা করেছে, আমরা তো এখনো ছোট, আমরা তো মিলে খেলা করতে পারি, তাই না? এবং এখন বাচ্চারা ধনী এবং গরিবের পার্থক্য ভুলে একসাথে খেলতে শুরু করে।